আহ, এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে আজকে ডাইভারজেন্স আর কার্ভ। তো যেহেতু আমরা অলরেডি দেখেছি যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি ছিল আমাদের, তাই না? যে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা গ্রেডিয়েন্ট বের করেছিলাম। আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখি, একটা বিষয় আমি মনে করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টের সময় কি হয়েছিল। যে গ্রেডিয়েন্টের সময় হচ্ছে আমাদের একটা স্কেলার ফাংশন ছিল, নাম হচ্ছে ফাই। এই স্কেলার ফাংশনে তোমার হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল ফাংশন ছিল, অর্থাৎ এক্স ওয়াই জেড অবস্থান ছিল তার। দেন হচ্ছে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করছিলাম একটা অপারেটর দ্বারা, সেই অপারেটর হচ্ছে তোমার ডেল। এন্ড এই ডেলের ভ্যালু কি ছিল? ডেলের ভ্যালু ছিল তোমার হচ্ছে ডেল ইজ ইকাল টু হোয়াট, যে ডেল বাই ডেল এক্স। এটাও কিন্তু ডেল, ঠিক আছে, এটাও কিন্তু একটা ডেল। ডেল বাই ডেল এক্স আই আই প্লাস হচ্ছে ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, তাই না? এটা ছিল কি আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের ডেলের অপারেটর ভ্যালু, ঠিক আছে, বা নেবলার ভ্যালু। এখন কথা হচ্ছে এই যে এটা দিয়ে আমরা কি করলাম, এটা দিয়ে আমি ডট গুণ করে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট বের করেছিলাম। বাট অ্যাজ ইট ইজ আ ভেক্টর ফিল্ড, তাই না? অ্যাজ এই ভেক্টর অপারেশনালটা তোমার অপারেটর তোমার হচ্ছে একটা ভেক্টর। সো এখানে ভেক্টর আর স্কেলারের গুণ, যে ডট গুণ, সেই ডট গুণ করলেও কিন্তু আমাদের একটা ভেক্টর ফিল্ডে পাচ্ছিলাম। তার মানে গ্রেডিয়েন্টের সময়, ঠিক আছে, গ্রেডিয়েন্টের সময় কি পাইছি আমরা, যে আমরা পাইছি তো হচ্ছে একটা স্কেলার, মানে একটা স্কেলার ফিল্ডের, একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করছি, ঠিক আছে। বাট গ্রেডিয়েন্ট বের করার পরে ওটা কি হয়ে গেছিল, ওটা ভেক্টর হয়ে গেছিল, ঠিক আছে, এটা ভেক্টর হয়ে গেছিল। বাট ডাইভারজেন্সের বেলায়, যদি আমি বলি ডাইভারজেন্স, আমি একটু জাস্ট একটু পরিচিতি করে দিচ্ছি তোমাদেরকে ডাইভারজেন্সের সাথে। ডাইভারজেন্সের বেলায় যেটা যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ডাইভারজেন্সের বেলায় এটা একটা ভেক্টর ফিল্ড থাকবে, এটা একটা ভেক্টর ফিল্ড থাকবে। অ্যান্ড গুণ করার ফলে এটা একটা স্কেলার ফিল্ড হয়ে যাবে, ঠিক আছে, এটা পার্থক্য। এবার যদি বলি আমি কার্লের সময় কি হবে, কার্লের সময় অবভিয়াসলি এটা একটা ভেক্টর ফিল্ডই থাকবে, ঠিক আছে, বাট গুণ করার পরে এটা ভেক্টরই থাকবে। পার্থক্যটা বুঝতে পারছো যে আসলে এদের মধ্যে ভৌতিক পার্থক্য কি, মানে সিগনিফিকেন্স, যেটাকে বলা হয় তাৎপর্য, ভৌতিক তাৎপর্য। এই তাৎপর্য জিনিসটা কি বুঝতে পারছো যদি তোমরা? কোনো স্থানে এক এলাকায় যদি কোনো এখানে স্থানে এক এলাকায় এখানে এই যে এটা হচ্ছে ডট গুণ, এত আর বেতন এটা হচ্ছে, পরিকরণযোগ্য আর শিশু সঙ্গে এটা হচ্ছে ক্রস গুণ। এটা ডট গুণ, এটা হচ্ছে ক্রস গুণ হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি কি করছি, ভেক্টর অপারেটর নেবলার সাথে আমি ডট গুণ করছি। এখানে আমি ভেক্টর অপারেটর নেবলার সাথে এখানেও আমি ডট গুণ করব। আর এখানে আমি ভেক্টর অপারেটর নেবলার সাথে আমি এখানে কি করব, ক্রস গুণ করব, ঠিক আছে। ইট মিনস ক্রস গুণ করার পরে আমার এখানে কার্ল আসবে। তো এটা জাস্ট আমি একটা সাধারণ পরিচিতি দিয়ে দিলাম কিভাবে বের করতে হয়। আবার এবার আসো আমরা মেইন আলোচনায় চলে যাই, মেইন আলোচনায়, ঠিক আছে, মেইন আলোচনায় চলে আসতেছি। আর কাইন্ডলি কেউ আসলে আনমিউট করবো না, ঠিক আছে, এটা জিনিসটা খুবই অড দেখায় যে ভাইয়া ক্লাস নিয়েছে, হুট করে তুমি হচ্ছে আনমিউট করে ফেলছো। লাইক এটা ভুলে হতে পারে, বাট ইচ্ছা করে কেউ করবো না জিনিসটা, ইচ্ছা করে কেউ করাও না, তারপরও জিনিসটা একটু সতর্ক থাকবা। আচ্ছা ঠিক আছে, এবার দেখি আমরা ডাইভারজেন্স জিনিসটা আসলে কি। হোয়াট ইজ ডাইভারজেন্স? লাইক তোমাদেরকে আমি আগের দিন বুঝাইছিলাম যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। গ্রেডিয়েন্ট কি বুঝাইছিলাম, যে একটা তোমার হচ্ছে অধিক রাশির বৃদ্ধির হার, তাই না? তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছিলা। তো ওটা যদি বুঝতে পারো তোমরা আজকে ডাইভারজেন্সও বুঝতে পারবা। তাহলে আসো আমি ডাইভারজেন্সে চলে আসি। আমি মনে করো একটা ঘর নিলাম। আমি 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 গতকালকেও, গত দিনের ক্লাসেও কিন্তু আমি এরকম একটা ঘর দিয়ে বুঝেছিলাম, যেখানে একটা লাইট দিছিলাম, লাইটের দিকে যত যাব ততই তার দিকে আমি গ্রেডিয়েন্ট পাবো, তাই না? এটা বলছিলাম তোমাদেরকে। এখন আমি এই লাইট না দিয়ে আমি মনে করো এই ঘরের মধ্যে একটা বক্স রাখলাম, এবং এই বক্সের মধ্যে তোমার হচ্ছে আমি, মানে বক্সের মধ্যে আমি দুটো ফুটো রাখলাম, বা একটা মানে একটা এখানে কিছু ঢুকানোর জন্য একটা আমি মনে হচ্ছে হোল রাখলাম, ঠিক আছে, একটা হোল রাখলাম। মনে করো যেখানে আমি দুটো হোল রাখছি, এখানে একটা হোল রাখছি, এখানে একটা হোল রাখছি, ঠিক আছে। আর মনে করো এখানে আমি মোট তিনটা হোল রাখছি, বা এখানেও আমি মনে করো যে একটা হোলই রাখছি। আচ্ছা এখানে হোলে বেশিটা বাদ দিই, হোলে বেশিটা বাদ দিই। মনে করো যে একটা এখানে একটা ছিদ্রযুক্ত বক্স আছে, ঠিক আছে। এই ছিদ্রযুক্ত বক্সের মধ্যে এখন আমি বাতাস ঢুকাবো, বাতাস প্রবেশ করাবো, ঠিক আছে, একটা বক্স কিন্তু, হ্যাঁ। সাপোজ ধরো যে যদি এমন হয় যে বাতাস এখানে প্রবেশ করতেছে, বাতাস এখানে প্রবেশ করার ফলে বাতাস কিন্তু এখানে জমা হচ্ছে। আবার মনে করো বক্সের এই সাইডেও ছিদ্র আছে, তো বাতাস মনে করো এখান থেকে বের হয়ে যাচ্ছে, মনে করো এভাবে সে বের হয়ে যাচ্ছে। তো দেখো তো এখানে ঢোকার যে পরিমাণটা, অর্থাৎ বাতাস যে এখানে ইন্টার প্রবেশ করতেছে, এই প্রবেশ করার যে পরিমাণ এবং বের হওয়ার যে পরিমাণ, এর মধ্যে একটা তারতম্য আছে না? বলো, এখানে কি দেখে সমান সমান বোঝা যাচ্ছে? অবভিয়াসলি না। আমার ফিগার মতো কিন্তু অবশ্যই না। আমার ফিগার মতো বোঝা যাচ্ছে যে এখানে বাতাসটা কম ঢুকতেছে কিন্তু বের হচ্ছে বেশি। তার মানে এই বক্সের মধ্যে আগে থেকে যে বায়ুটা ছিল, সেই বায়ুটা তোমার ধীরে ধীরে কমতেছে। কারণটা কি? কারণ বায়ুর প্রবেশের হার আর বায়ুর নির্গত হওয়ার হারটা অনেক ডিফারেন্স। নির্গত হওয়ার হারটা বেশি, আর প্রবেশের হারটা কম, তাই না?
তো এখানে দেখো বিষয়টা কি হচ্ছে, যেখানে কিন্তু বাতাসগুলো ছড়িয়ে পড়তেছে, তাই না? বাতাসটা কিন্তু ছড়িয়ে পড়তেছে। এই যে ছড়িয়ে পড়তেছে, এইটাকে বলা হয় ডাইভারজেন্স। এটাকে বলা হয় ডাইভারজেন্স। দেখো এটাকে তোমাকে আমি একদম সিম্পল, মানে কি বলবো, যে একটা ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে হোয়াট ইজ ডাইভারজেন্স। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের বইয়ের মধ্যে এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন দেওয়া, যেটা করার ফলে তোমরা কখনো বুঝবাই না যে আসলে ডাইভারজেন্স জিনিসটা কি, মানে কেন করবো, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। লাইক আমি ওদের গ্রেডিয়েন্ট বুঝাইলাম, সেম ভাবে তোমাদের ডাইভারজেন্সটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমার জিনিসটা বুঝতে পারছো। ডাইভারজেন্স মানে হচ্ছে তোমার ছড়িয়ে যাওয়া। ডাইভারজেন্স তিন ধরনের হয়, ঠিক আছে? আমি যদি বলি তিন ধরনের ডাইভারজেন্স হয়। নাম্বার ওয়ান হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, পজিটিভ অর্থাৎ প্লাস ভিই ডাইভারজেন্স বা ডিভ লিখে রাখি, ঠিক আছে, সংক্ষেপে ডিভ। দেন সেকেন্ড হচ্ছে তোমার নেগেটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স। এন্ড থার্ড হচ্ছে তোমার সলিনয়েডাল, সলিনয়েডাল, ঠিক আছে, সলিনয়েডাল। আমরা এখন তিনটা জিনিস নিয়ে বুঝবো আসলে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, দেখো নাম্বার ওয়ান কি করলাম, যে আমরা এটা যে এখানে কি করতেছে বলতো, এখানে ছড়িয়ে পড়ার হারটা কি বেশি না? যখন ছড়িয়ে পড়ার হারটা বেশি হবে তখন তাকে বলবো হচ্ছে আমরা পজিটিভ ডাইভারজেন্স। ওকে, এবার আসি, যদি একটু ক্লিন করে নিই এটাকে। এবার আসি, দেখো এবার যদি এমন হয় যে এখানে বক্স, এখানে আমার প্রবেশের হার এবার বেশি কিন্তু নির্গত হওয়ার হারটা কম, তাহলে তোমরাই বলো কি হবে? যেহেতু প্রবেশের হার বেশি, নির্গত হারটা কম, তাহলে বলো তোমরা কি হবে? নেগেটিভ। নেগেটিভ ডাইভারজেন্স হবে, নেগেটিভ ডাইভারজেন্স। যেটাকে আমরা বলি হচ্ছে ডাইভারজেন্সের বিপরীত রাশি অর্থাৎ কনভার্জেন্স। দিস ইজ কল্ড কনভার্জেন্স। ওকে, কারেক্ট আসতেছে না কেন? হ্যাঁ, এই যে কনভার্জেন্স অর্থাৎ জড়ো হওয়া, ঠিক আছে, জড়ো হওয়া, এটাকে বলা হয় জড়ো হওয়া, বা এটাকে তোমার কি ছড়িয়ে পড়া, এটাকে বলতে হয় জড়ো। মানে আসলে ওয়ার্ডের অর্থটা আসলে ভিন্ন হতে পারে, আসলে ওয়ার্ডের অর্থ দেওয়ার মেন কথা না, মেন কথা হচ্ছে তোমার এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর নেগেটিভ ডাইভারজেন্সের আরেকটা নাম হচ্ছে কনভার্জেন্স। ডাইভারজেন্স আর কনভার্জেন্স একে অপরের বিপরীত রাশি, এটা ছড়িয়ে যায় আর এটা জড়ো হয়, ঠিক আছে? এখানে চিত্র দিয়ে তুমি আবার বিবেচনা করবে না ভাই এখানে আবার জড়ো কেমন হইতেছে, আসলে বিষয়টা তা না। অর্থটা হচ্ছে জড়ো হওয়া, মানে ছড়িয়ে পড়া, জড়ো হওয়া, এটা হচ্ছে বিষয়টা, অর্থটা। আমি তোমাদেরকে ফিগার দিয়ে জাস্ট বোঝাচ্ছি যেখানে আসলে ঘটনাটা কি হচ্ছে। তো একটা গেল পজিটিভ ডাইভারজেন্স, একটা গেল নেগেটিভ ডাইভারজেন্স। আশা করি তোমার জিনিসটা বুঝতে পারছো। এবার আসি যে তাহলে সলিনয়েডালটা কি আবার? সলিনয়েডালটা হচ্ছে এটা, দেখো যে এই বক্সের মধ্যে মনে করো যে বাতাস ঢুকতেছে যে হারে, বের হচ্ছেও সেই হারে, ঠিক আছে? ইন দিস সিচুয়েশন উই ক্যান কল ইট ইজ আ সলিনয়েডাল। তো কেন সলিনয়েডাল, মানে মানে ওয়াই ইট ইজ সলিনয়েডাল, কিন্তু অন্য কোনো নাম কেন হলো না? কারণটা একদম মানে করো যে ঠান্ডা মাথায় আমরা জিনিসটা বুঝি। হ্যাঁ, আসলে সলিনয়েডাল মানেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার একটা গ্রিক শব্দ। এটা কি শব্দ একটা? এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ, ঠিক আছে, গ্রিক গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড সলিনয়েড, সলিনয়েড থেকে সলিনয়েডাল আসছে। সলিনয়েডের বাংলা যে অর্থটা, সেই বাংলা অর্থটা তোমার হচ্ছে পাইপ। বাংলা অর্থ কি? পাইপ। মানে মানে কি বলবো এটাকে, এটা তোমার হচ্ছে মানে পানির পাইপ। সাপোজ ধরো লাইক একটা পানির পাইপ যদি বলি, এটা সিলিন্ডার একটা যদি পানির পাইপ যদি বলি, ঠিক আছে? এখন মনে করো যে তুমি হচ্ছে এখানে পাইপের মানে তোমার যে পানির ট্যাঙ্কি, যে পানির ট্যাঙ্কি থেকে তুমি মনে করো যে এখানে এটা কানেক্ট করে দিচ্ছ, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে এই পাইপের মধ্যে তুমি হচ্ছে পানি প্রবাহিত করতেছো, এই পাইপের মধ্যে তুমি হচ্ছে পানি প্রবাহিত করতেছো। তোমরা আমাকে বলো এখানে যেই হারে পানি ঢুকবে, পানি বের হবে কি সেই সেম হার, একই হারে না? বলো। কারণ কি এখানে কিন্তু পানি কিন্তু তোমার যে তোমার ঢুকার যে হারটা, বেরোর হারটা কিন্তু সেম, বিকজ এটা কি একটা পাইপ। তো এখানে কিন্তু তোমার কোনো বাধা নাই, এখানে কিন্তু কোনো মানে কোনো উঁচু উঁচু নিচু জায়গা না, একদম একদম সলিড পাইপ এটা, তাই না? তো পাইপ দিয়ে তুমি যদি পানি প্রবেশ করাও, যে পানিটা যদি আস্তেও প্রবেশ করে এবং জোরেও প্রবেশ করে, যেটাই মানে করুক না কেন, সেটা যদি এরকম শোয়া অবস্থা থাকে, যদি এরকম ভূমিতে সমান্তরাল অবস্থা থাকে, অর্থাৎ যদি কোনো উঁচু নিচু না হয়, তাহলে সেটা কিন্তু অবভিয়াসলি যেটা তোমার প্রবেশের হার এবং বের হওয়ার হার, এটা কি, এটা কিন্তু সমান হবে। তো এই যে পাইপ, অর্থাৎ যেটা তোমার গ্রিক ওয়ার্ড সলিনয়েড, এই সলিনয়েড থেকে তোমার এটাকে বলতে হয় সলিনয়েডাল। তো এখান থেকে জিনিসটাকে সলিনয়েডাল দিছে ওরা, বুঝতে পারছো জিনিসটা এবার? অর্থাৎ পানি প্রবেশের হার এবং নির্গত হওয়ার হারটা সমান। সো উই ক্যান কল ইট আ সলিনয়েডাল ফেজ, ঠিক আছে? তো এটা তোমার ডাইভারজেন্সের একটা তোমার হচ্ছে মানে একটা প্রকারভেদ, একটা 3 নাম্বার প্রকারভেদ যেটা আমি বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন বিষয় আমাদের। এবার আসি, তাহলে আমরা বুঝলাম যে ডাইভারজেন্স জিনিসটা কি আসলে। তো এবার আসলে যে আমরা ডাইভারজেন্স কিভাবে বের করব, কিভাবে বের করব? এখন তোমরা আমাকে বলো, এই যে তোমার আমি যে কথা বলতেছিলাম, এই যে তোমার বায়ু প্রবেশ হচ্ছে, দেন বায়ু বের হচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে
দেখো ধরো একটা জিনিস যে এখানে যদি আমি একটু চিন্তা করে দেখি, যখন আমি ফার্স্ট টাইম যখন এটা আঁকলাম ফার্স্ট টাইম, তখন এখানে আমি কি করছিলাম বলতো, এটা কিন্তু এখানে ছড়িয়ে পড়তেছিল তাই না? এটা কিন্তু এখানে ছড়িয়ে পড়তেছিল যখন আমি ফার্স্ট টাইম যখন এটা আঁকছিলাম, অর্থাৎ পজিটিভ ডাইভারজেন্স যখন হয়েছিল। দেখো তো খেয়াল করে, এখানে বায়ু সরি হ্যাঁ, বায়ু প্রবেশের যে দিকটা, দেখো তো বায়ু প্রবেশের দিকটা কোন দিকে? বায়ু প্রবেশের দিকটা হচ্ছে বক্সের ছিদ্রের দিকে, তাই না? ইট মিনস যখন এটা ডাইভারজেন্স আমি বের করি নাই, তখন এটা কি ফিল্ড, এটা এটা কি আছে, এটার মান আছে, এটার দিক আছে। বায়ু একটা মানে প্রবেশ করতেছে, বায়ু একটা দিকে ভিতরে প্রবেশ করতেছে তাই না? এবং তার একটা মানও আছে, তার একটা দিকও আছে। তো এই অবস্থায় এটাকে কি বলতে পারি বলতো? এটা ভেক্টর ফিল্ড না বলো? এটা ভেক্টর ফিল্ড তাই না? ক্লিয়ার কিনা বলো? দেখো বায়ু একটা দিক বরাবর ঢুকতেছে না, বায়ু তো অন্যদিকে ঢুকতেছে না, এখানে কিন্তু বক্সের দিক বরাবর ঢুকতেছে। সো উই ক্যান সে ইটস আ ভেক্টর ফিল্ড। এই অবস্থায় যখন বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আসলে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তেছে তাই না? ছড়িয়ে পড়তেছে। কোন দিকে ছড়িয়ে পড়তেছে আমি জানি না। মেন কথা হচ্ছে এটা একটা মানে বা একটা ভ্যালুতে ছড়িয়ে পড়তেছে, কিন্তু কোন দিকে ছড়িয়ে পড়তেছে তা আমি জানি না। ঠিক আছে? তাহলে যেহেতু আমি জানি না এটা দিকটা কোন দিকে ছড়িয়ে পড়তেছে, তো অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট এটার কোনো দিক নাই, অর্থাৎ ডাইভারজেন্স বের করার সময় এটা কোনো দিক হচ্ছে না। তার মানে এই যে ডাইভারজেন্সটা বের হয়ে গেল, এখানে এটা কি হয়ে গেল? এটা একটা স্কেলার হয়ে গেল। তো ওই যে ফার্স্টেই বললাম যে গ্রেডিয়েন্টের সময় স্কেলার ছিল, ডট গুণ করার পরে ভেক্টর হয়ে গেছে। আর ডাইভারজেন্সের সময় এটা একটা ভেক্টর ছিল, ডট গুণ করার পরে এটা স্কেলার হয়ে গেছে। ডট গুণটা কোথায় হচ্ছে? ডট গুণটা এইখানে হচ্ছে, মানে ম্যাথমেটিক্যাল ভাষায় আর কি, এখানে ডট গুণটা হচ্ছে তাই না? ডিফারেন্সিয়েশনটা মাঝখানে হচ্ছে। তো এইবার আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এটার সিগনিফিকেন্সটা কি, মানে কেন এটা আমরা ডট গুণ করতেছি, কেন আমরা ভেক্টর থেকে স্কেলার পাইলাম, এই যে একটা মানে রিজন, এই যে একটা ওয়াই। সো আই থিঙ্ক তোমরা এবার এই ওয়াই এর অ্যান্সারটা পেয়ে গেছো। আশা করি তোমরা যদি এবার তোমাদেরকে যদি এবার লিখতে বলে যে ব্যাখ্যা করো, ডাইভারজেন্স ব্যাখ্যা করো, তখন তোমরা তো ম্যাথমেটিক্যাল অপারেশন দেখাবে না, তখন তোমরা কি করবা? এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা মাথার মধ্যে ঢুকাই ফেলো, এইগুলো তুমি পরীক্ষা খাতে অ্যাপ্লাই করবা। তুমি 100% 2-2 পাবা, 100%, তোমাকে কাটতেই পারবে না। বইয়ের ভাষা তুমি যদি লেখো, বইয়ের ভাষা আসলে আদামতা কিছু ঠিক মতো তুমি বুঝবা না। ঠিক আছে? উল্টা পাল্টা জিনিস লেখা। আমি জীবনে বই ফলো করি না, ফিজিক্স ফিজিক্স আমার বইয়ের আমি ধারে কাছে যাই না। তো ফিজিক্স তুমি অলওয়েজ বোঝার চেষ্টা করবে, তুমি যদি বুঝতে পারো দেন তুমি অনেক দূর যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের ডাইভারজেন্স নিয়ে আর কোনো প্রবলেম নাই। এবার আমি ডাইভারজেন্সের একটা ম্যাথ পড়াই, একটা ম্যাথ করে তাহলে তোমাদের হয়তো ডাইভারজেন্স শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমি তারপরে কাল করে দেবো। তো আমি একটা ডাইভারজেন্সের ম্যাথ করাই। তো এটা আমি ক্লিন করে ফেলতেছি। আর ক্লাসের উপস্থিতির হার তো খুবই কম। যাই হোক, কিছু করার নাই আসলে, আমার এই দোষ যে আমি আসলে টাইমলি ক্লাস নিতে পারলাম না আজকে। যাই হোক, তাহলে এখন আমরা দেখি যে আসলে ডাইভারজেন্সের একটা ম্যাথ যদি করি আমরা। এখানে দেখো, এখানে আসলে তোমাদের সবকিছু লেখা আছে। ঠিক আছে? তোমাদেরকে আমি এমন একটা নোট দিচ্ছি যে নোটের মধ্যে তোমাদের সবকিছু তুমি পেয়ে যাবা ভেক্টর ক্যালকুলাস রিলেটেড। ওকে, আমি তোমাদের হচ্ছে এখানে ডাইভারজেন্স আচ্ছা, এখানে সব কাল দেওয়া কেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন এই 198 নম্বর প্রবলেমটা দেখি। এখানে কি দেওয়া আছে দেখো, যে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড আই মাইনাস 2y³ জেড স্কোয়ার জে প্লাস xy স্কোয়ার জে কে। ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার জেড মাইনাস 2y³ জেড স্কোয়ার। তাহলে কি দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু, মানে a ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড আই মাইনাস y³ 2y³ জেড স্কোয়ার জে 2y³ জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জে কে। ঠিক আছে? এক্স ওয়াই স্কোয়ার জে কে, এক্স ওয়াই স্কোয়ার জে কে। আর কি দেওয়া আছে দেখি? আর দেওয়া আছে তোমার হচ্ছে এই বিন্দুতে 1, 2, - 3 বিন্দুতে আমাদের এই দেখো ডেল ডট এ বের করতে হবে। ডেল ডট এ, আমি এটা কিভাবে বুঝলাম যেটা ডাইভারজেন্স? অবভিয়াসলি দেখো, এটা একটা ভেক্টর রাশি দেওয়া আছে। দেখো, এটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির সাথে তখন যখন এই ন্যাবলা যখন ডট গুণ হবে, তখন অবভিয়াসলি এটা কিন্তু ডাইভারজেন্সই বের করতে বলছে তাই না? তো তোমার এটা বুঝে নিবা আসলে, যে এখানে আসলে আক্ষরিক অর্থটা কি বলছে এটা বুঝে নিবা। তাহলে এখানে বলছে আমাকে 1, 2, - 3 বিন্দুতে বের করতে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ভাই এখানে স্কয়ার রাশিটা কি গ্রেডিয়েন্ট হইতো? এখানে স্কেলার থাকলে গ্রেডিয়েন্ট হইতো। হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি ভাইয়া আই জে কে না থাকতো তাহলে এটা গ্রেডিয়েন্ট হইতো। হ্যাঁ বলো। ভাইয়া
হ্যাঁ হ্যাঁ এই বইতে এক জায়গায় লেখা আছে ডিআইভি, ডিপ ডট ভি, মানে হ্যাঁ 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 এখানে ডিপ ডট হ্যাঁ এ, হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবে লেখা। আসতেছে আসতেছে আসতেছে। এটা তোমার ভালো করছো মনে করে যে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু নেবলা ডট এ, মানে আমি জাস্ট এই লাইনটা লিখিনি, ঠিক আছে? সুতরাং ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু নেবলা ডট এ, যেহেতু ওখানে আমার ডিরেক্ট নেবলা ডট এ বের করতে বলছে, ঠিক আছে, তাই আমি আর এই লাইনটা আর লিখি নাই। বাট যদি কোশ্চেনে বলে যে তুমি এখন এই রাশিটা ভেক্টর ডাইভারজেন্স বের করো এত বিন্দুতে, তখন কি করবা? তখন লিখবা সুতরাং ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু নেবলা ডট এ। এবার তুমি মানগুলো বসাও, নেবলার মানটা কি, নেবলার মানটা বসাও। ঠিক আছে, নেবলার মান বসা ফেললাম। এবার আমি এর ভ্যালুটা বসাই, এর ভ্যালু এক্স স্কোয়ার জে আই মাইনাস 2y³ জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জে কে। ঠিক আছে, এবার দেখো তাহলে যেহেতু ডট গুণ করবো, ঠিক আছে, যেহেতু ডট গুণ, এন্ড এটা কি বলতো, এবার এবার কিন্তু এটা ভেক্টর ভেক্টর ডট গুণ, ভেক্টর ভেক্টর ডট গুণ। তার মানে এই যে আই ডট আই, এই যে আই ডট আই ইজ ইকুয়াল টু 1, জে ডট জে ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, কে ডট কে ইজ ইকুয়াল টু 1। ওকে, তার মানে দেখো এই যে এখানে আই আই ডট গুণ হবে, সো ডেল বাই ডেল এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার জে, ঠিক আছে, মাইনাস এই যে এই সূত্রে প্লাস মাইনাস, তাহলে এখানে মাইনাস দিয়ে দিব আমি, ডেল বাই ডেল ওয়াই কি হয়ে যাবে, এটা জে 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 কিন্তু কেটে গেছে, সো 2y³ জেড স্কোয়ার। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস দিয়ে দিই, ওটা পরে আবার চেঞ্জ করবো না। এখানে কি হচ্ছে, ডেল বাই ডেল জেড, এখানে কে কে কাটা, সো কে মানে কে কে কাটা না অ্যাকচুয়ালি, মানে 1 হয়ে গেছে গুণ করার ফলে, ঠিক আছে, বাস। তার মানে যার সাথে জেড ছিল, এক্স এর সাথে আই এর সাথে আই, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড। তুমি কিন্তু কখনোই স্কেলার ফাংশন এর সাথে নেবলার গুণ ডট গুণ করার সময় আমি যেভাবে করছিলাম সেটার সাথে আবার এটা মিলাও না কিন্তু, ঠিক আছে। এটার বেলায় কিন্তু তোমার প্রতিটা রাশির সাথে প্রতিটা রাশি গুণ হয়েছে, মানে এখানে যখন আমি ডেল এক্স দিচ্ছি তখন আমি পুরো ফাংশনটাই এখানে ডট গুণ করছি, আবার ডেল বাই ডেল ওয়াই এর সময় পুরো ফাংশনটা আমি ডট গুণ করছি, আবার ডেল বাই ডেল জেড এর সময় আমি মানে পুরো ফাংশনটা আমি এখানে ডট গুণ করছি। কিন্তু ডাইভারজেন্সের বেলা কিন্তু প্রতিটা আলাদা আলাদা, এটার সাথে এটা হয়ে যাবে, এটার সাথে এটা হয়ে যাবে, এটার সাথে এটা হয়ে যাবে। কিন্তু গ্রেডিয়েন্টের বেলা কি ছিল, গ্রেডিয়েন্টের বেলা এই পুরোটার সাথে এটা বসছে, আবার এই পুরোটার সাথে এটা বসছে, আবার এই পুরোটার সাথে এটা বসছে, বিকজ ওটা তোমার স্কেলার সাথে ভেক্টর ডট গুণ ছিল, আর এটা ভেক্টর ভেক্টর ডট গুণ। এখানে এই প্রপার্টি গুলা কাজ করবে, এই প্রপার্টি গুলা, এগুলো আসলে প্র্যাকটিস, তুমি আসলে ফার্স্ট অফ অল করতেছো তো, তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। বাট তুমি যে আমি তোমাদের যে নোটটা দিছি, এই নোটটা তুমি যদি প্র্যাকটিস করো প্রবলেম গুলা, তোমাদের প্রতিটা মানে আসলে কোয়েশ্চেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনেক প্রবলেম আছে, এবং এই প্রবলেম ওইখানে প্লাসটা কিভাবে আসলো মাঝখানে? কোন প্লাসটা? এটা 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 হ্যাঁ ভাইয়া, এখানে তো অ্যাকচুয়ালি প্লাসই আছে, এখানে অ্যাকচুয়ালি প্লাসই আছে, বাট মানে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে আছে বুঝতে পারছো জিনিসটা? তো প্লাস মাইনাস গুণ করলে তোমার মাইনাস হয়ে যায়, বুঝতে পারছো? তো আমি একবারে প্লাসে দিছি, আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা এখন দেখি আমরা, তো খেয়াল করে দেখো, এবার আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি বা ডিফারেন্সিয়েশন করতেছি। যখন আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, অবভিয়াসলি তখন বাকি যেটা থাকবে সেটা কি হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট দিয়ে দিলাম আগে, তাই না? তাহলে এবার দেখো তো এটা কি হয়ে গেল, এটা এক্স স্কোয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 2x হবে, তাহলে 2x দেন প্লাস, এবার আমি ওয়াই সাথে করতেছি, দেখো এবার মাইনাস আমি দিয়ে দিতে পারি, এবার মাইনাস দিয়ে দিই। হ্যাঁ, এবার আসি, দেখো এবার ওয়াই সাথে সাপেক্ষে করতেছি, তার মানে 2 আর জেড স্কোয়ার কি হবে, 2 আর জেড স্কোয়ার কি হবে বলতো, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না, কনস্ট্যান্ট। আর ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হয় 3y স্কোয়ার, 3y স্কয়ার, তাহলে 3y স্কোয়ার দেন প্লাস, এই দেখো জেড সাপেক্ষে করতেছি, তার মানে এক্স ওয়াই স্কোয়ার তোমার হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট লিখে ফেললাম, এবং জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1, তাহলে 1। ঠিক আছে, এই পর্যন্ত ছিল। এবার আমি লিখতে পারি এখানে 2xz মাইনাস এখানে 3 দোকানে 6 y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। সো উই ক্যান সে, আচ্ছা এইখানে এই পজিশনে লিখতে পারি আমি যে এটা এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড। সো ডাইভারজেন্স অফ এ ইন্টু পয়েন্ট 1 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এই যে এই পয়েন্টটা বসা দিচ্ছে আমার, যেহেতু তোমাকে এই পয়েন্টটা বের করতে বসে, তাহলে এক্স এর জায়গায় 1 বসবে, জেড এর জায়গায় -3 বসবে, -6, ওয়াই স্কোয়ারের জায়গায় 2 স্কোয়ার বসবে, এন্ড জেড স্কোয়ারের জায়গায় -3 হোল স্কোয়ার বসবে, দেন প্লাস এক্স এর জায়গায় 1, দেন ওয়াই এর জায়গায় 2 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি আসে, আমাদের এখানে -6, এখানে আসতেছে আমাদের 9, এখানে 4, তাহলে 9 আর 4, তোমার কথা হচ্ছে এখানে 3 তার এবং 4 তার, তোমার কত এখানে
কত হচ্ছে ভাই দেখো তো, এটা 424, এখানে তোমার হচ্ছে 9, 24 ইন্টু 9, 24 ইন্টু 9, 24 ইন্টু 9, ঠিক আছে? এটা করে তোমার হবে 4 9 36, 6 হাতে 3, 9 2 18, 3 তোমার হচ্ছে 21, তাহলে এই যে এটা হবে 216, তাহলে -216। আমি জানি না আমার ঠিক আছে কিনা, চেক করে দেখলে হবে। তাহলে এটা তোমার হচ্ছে 222, 222, আর এখানে তোমার হচ্ছে প্লাস, তাহলে -220। আই এম নট শিওর ঠিক আছে কিনা। আচ্ছা -221 হবে, হ্যাঁ আমি একটু তাহলে যোগে ভুল করছি তাহলে, ঠিক আছে? -221 হবে, ওকে বাস, তাহলে যে অ্যান্সার বের হয়ে গেছে, ঠিক আছে? এই যেটা আমাদের অ্যান্সার। এখানে দেখলে হবে যে 3x² z -6y² z² প্লাস xy²। এখানে আচ্ছা একটু এখানে 3x² z হচ্ছে না, x³ z ছিল, এটা x³ z ছিল। ওহো সরি, আই মিন সরি, এটা তো এখানে x² দিছে, তাহলে এখানে x³ কেন লিখলো এখানে? ও আচ্ছা আচ্ছা, এটা ওদের প্রিন্টিং মিস্টেক, দেখো এটা আমার মিস্টেক না, এটা প্রিন্টিং মিস্টেক। এই যে দেখো ওখানে x² দিছে, এখানে আবার ওরা x³ লিখছে, তাহলে এই জন্য ওদের 3x² z আসছে। বাট আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে আমার ঠিক আছে, তাহলে এখানে 200 বেশি হবে মনে হয়, তাই না? মনে হয় 200 বেশি হবে এটা, ঠিক আছে? এটা আমারটা ঠিকই আছে, মানে ওদের আর কি এটা ভুল হয়েছে। দেখো ওরা এখানে x² দিয়ে আবার এখানে x³ দিয়ে রাখছে, দেখছো? সো এটা ওদের ভুল। যাই হোক, তোমরা যেটা বুঝছো কিনা সেটা আগে আমাকে বলো। এখানে ভ্যালু কি আসে সেটা দেখাবে, ভ্যালু তোমার ক্যালকুলেটর দিয়ে বের করবা, তাই না? এখানে আমার কাছে ক্যালকুলেটর নাই, তাই আমি এখানে বের করলাম, হয়তো বলতে পারে। বাট 2²4। আচ্ছা ভাই, এখানে যা হচ্ছে তাই আসুক না কেন, এটা তোমাদের দেখার বিষয় না। তোমার এখানে তুমি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে নিও, ঠিক আছে? এটা আমার কাছে ক্যালকুলেটর নাই, সো আমার এখানে ভুল হতে পারে। আর তোমরা যদি এই পর্যন্ত বের করতে পারো, তোমরা এই পর্যন্ত বের করতে পারো, তোমাদের তো মোটামুটি লাস্টে এখানে +4 হবে। জি জি, আচ্ছা 2² 2 লিখবো। আচ্ছা +4 হবে, ঠিক আছে? তাহলে এটা 218 হবে, ঠিক আছে? 218 হবে, তাহলে -218, ঠিক আছে? যাই হোক, তোমার মোটামুটি এই পর্যন্ত বের করতে পারলে তো তোমাদের এটা বের করার কোনো ব্যাপারই না, খালি ভ্যালুগুলো বসাই দিবা, খুব ইজি জিনিস। সো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা বলো তো, যে ভাই আমি বুঝতে পারি নাই? শুভজিৎ ভাই বুঝতে পারছো? শুভজিৎ বৈরাগী ভাইয়া, আচ্ছা ক্লাসে নাই। আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছো না ভাইয়া, ভাইয়া পুরা যারা আছো? তাহলে আমি কালে যাচ্ছি, ভাইয়া বুঝছি। তাহলে আমি কালে চলে যাচ্ছি, কিন্তু কোনো কনফিউশন আছে এই পর্যন্ত আর? তাহলে আমি কালে যাচ্ছি, ওকে গেলাম, ঠিক আছে? তাহলে কাল কি আবার দেখি। আচ্ছা কাল বা মনে হয় CURL হতে পারে, আমি নট শিওর, ভুলে গেছি। ওটা দেখার বিষয় না আমাদের, আমরা বুঝি এবার কাল কি। আচ্ছা সবার আগে তো ফার্স্টে বলছিলাম তোমাদেরকে যে কাল হচ্ছে কি বলতো, আমরা ক্রস গুণ করে পাবো। কাল হচ্ছে কি করে পাবো? ক্রস গুণ করে পাবো, অর্থাৎ একটা ভেক্টর দেওয়া থাকবে, একটা ভেক্টর ফিল্ড, এর সাথে যদি আমরা নেবলাকে ক্রস গুণ করি তাহলে আমরা কাল পাবো, ঠিক আছে? এটা আমরা কাল পাবো। আর এখন কাল তোমাদেরকে একটু বুঝতে আমার কষ্ট হবে, বিশেষ করে কালের দিকটা বোঝাতে আমাদের অনেক কষ্ট হবে আমার। তারপর আমি চেষ্টা করতেছি, এখন আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার চেষ্টা করবো কালটা বোঝানোর। একটু মানে থিঙ্কিং পাওয়ার আর কি তোমাদের থাকতে হবে এখন, যে আসলে ভাইয়া কি বলতেছে এটা আমরা একটু চিন্তা করি, আমরা চিন্তা করে দেখি আসলে ভাইয়া কি কথাটা বোঝাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? একটু চিন্তা করো, দেখো তোমরা যে আমি কি বলতেছি, ভালো মতো বুঝে বুঝো। মনে করো যে এটা তোমার হচ্ছে সমুদ্র, ঠিক আছে? এটা মনে করো তোমার সমুদ্রের পানি, হ্যাঁ সমুদ্রের পানি, বা মনে করো যে এটা না সমুদ্রের পানি না, সরি, আমি মনে করো যে এটা তোমার হচ্ছে নালার পানি, একটা পুকুরের পানি, হ্যাঁ একটা পুকুরের পানি, এখানে কোনো ঢেউ নাই, এর নিজস্ব একটা স্রোত আছে। মনে করো এখন এই স্রোতের একটা মাঝখানে তুমি মনে করো একটা কাঠিকে রাখলা, তুমি একটা কাঠিকে রাখলা, ঠিক আছে? একটা কাঠিকে রাখছো। এখন বলো তো এই কাঠি, দেখো তো এই যে আমি একটা ক্ষেত্রফল, একটা আমি ক্ষেত্র নিয়ে নিছি, মানে পুরা পুকুর থেকে আমি একটা ছোট একটা ক্ষেত্র নিয়ে নিছি, ধরলাম যে ক্ষেত্রের নাম হচ্ছে তোমার ABCD, ধরলাম জাস্ট, হ্যাঁ। এখন এই ABCD ক্ষেত্রের মধ্যে দেখো তো এই যে স্রোতের যে ধারাটা, স্রোতের যে তোমার হচ্ছে মানে প্রেসারটা, এটা কি সব দিকে সমান না? হ্যাঁ মানে অ্যাটলিস্ট আমার ফিগার অনুযায়ী এখানে সব দিকে সমান না বলতো? তার মানে এখানে যদি কোনো কাঠি থাকে, এই কাঠিটা তার এই পয়েন্টে তার প্রতিটা পয়েন্টে কি স্রোতের ধাক্কা সমানভাবে সব জায়গায় ফিল করবে না? তাহলে এই ক্ষেত্রে কাঠিটা কি করবে বলতো? এই স্রোতের কারণে কাঠিটা এখান থেকে পজিশন চেঞ্জ করে কাঠিটা এখানে চলে আসবে। এম আই রাইট? সে কিন্তু ব্যাকাতেরা হবে না, সে যেহেতু সব দিকে সমানভাবে ধাক্কা ফিল করতেছে স্রোতের, তার মানে কি হবে? সে কিন্তু সমান জায়গায় ফিরে আসবে, অর্থাৎ মানে সে জাস্ট তার পজিশনটা, মনে করো যেখানে পজিশন যদি পি হয়, সে এখন কিউ পজিশনে চলে আসছে, বাট তার যে হাইট ছিল সেটা কিন্তু একটু তেরা বেঁকা হয় নাই, সে কিন্তু একদম তার ইনিশিয়াল যে পজিশন সে পজিশনেই, মানে সে ইনিশিয়াল যে হাইট বা ইনিশিয়াল তার যে স্টেজ ছিল সেই স্টেজে সে আছে, জাস্ট তার পজিশন চেঞ্জ হচ্ছে, তাই না? পি থেকে কিউতে আসছে। সেম ভাবে
আমি এবার যদি একটা সমুদ্রের ক্ষেত্র ধরি, একটা সমুদ্র থেকে একটা ক্ষেত্র যদি আমি নিয়ে নিই, সেভাবে মনে করো যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম নিলাম, ঠিক আছে, সেম পজিশন নিলাম। এবার সমুদ্রের মধ্যে কি হতে পারে যে এখানে এদিকে তোমার হারটা বেশি, এদিকে তোমার হারটা একটু কম, ঠিক আছে। স্রোত যত মানে সমুদ্রের উপরি ভাগে স্রোত সবচেয়ে বেশি থাকে আর নিচের ভাগে স্রোত কম থাকে। এখন এই পজিশনে যদি একটা কাঠিকে রাখি, এই পজিশনে যদি আমি কাঠিকে রাখি, তাহলে তোমরা আমাকে বলো তো কি হবে, বলো তো কি হবে এই ক্ষেত্রে, বলো তো কাঠিটা কি হবে বলো তো, কিছুটা ডাউন হয়ে যাবে না? অর্থাৎ যেহেতু এদিকে ধাক্কাটা বেশি ফিল করতেছে, তাই না? যেহেতু উপর দিয়ে ধাক্কাটা বেশি ফিল করতেছে, তার মানে সে কি হবে, একটু ঘুরে যাবে না বলো তো? সে এদিকে কিছুটা ঘুরে যাবে না? তো যেহেতু ঘুরে যাবে, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা ঘূর্ণনশীল, ইট ইজ রোটেশনাল। আর এটা কি ইরোটেশনাল, ঠিক আছে। ঠিক আছে, ইরোটেশনাল বা অঘূর্ণনশীল। এটা তোমার কি, এটা হচ্ছে ঘূর্ণনশীল, ঠিক আছে। লাইক আমরা যখন ডাইভারজেন্স দেখছিলাম তখন আমরা কি দেখছিলাম, সলিনয়েডাল। আর যখন সলিনয়েডাল না হবে তখন কি হবে, তখন তোমার হবে হচ্ছে চোঙাকৃতি। ঠিক তেমনি এখানে তোমার হচ্ছে অঘূর্ণনশীল, যদি অঘূর্ণনশীল না হয় তাহলে তোমার হচ্ছে ঘূর্ণনশীল, ঠিক আছে। হয় সলিনয়েডাল অথবা চোঙাকৃতি। যখন সলিনয়েডাল কখন হবে, যখন তোমার সব দিকে সেম ভাবে বেগটা থাকবে, অর্থাৎ ছড়িয়েও পড়বে না, জড়ও হবে না, সেম ভাবে সব দিকে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি ডাইভারজেন্সে কিছু জিনিস মিস করে গেছি, সেটা তোমাদের একটু পরে পড়াবো। আগে আমি এটা শেষ করে নিই, হ্যাঁ, আগে আমি কালটা শেষ করে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো তোমরা দেখো জিনিসটা। এই যে তোমার এখানে কি হচ্ছে বলতো, এখানে কিছুটা ঘুরে যাচ্ছে, তাই না, কিছুটা ঘুরে যাচ্ছে। তো যখন আমি বলতে পারি যখন আমার একটা কাল, যখন তোমার কাল কি, তাহলে কালটা হচ্ছে তোমার একটা দিক। কি দিক? ঘূর্ণনের দিকে। ঘূর্ণন অর্থাৎ কাল শব্দের অর্থটা কি? কাল শব্দের অর্থ হচ্ছে তোমার ঘূর্ণন প্রবণতা। কাল শব্দের অর্থ কি ভাইয়া? ঘূর্ণন প্রবণতা। তার মানে যখন সে ঘুরবে না তখন অঘূর্ণনশীল কাল, মানে কালে কোনো দিক নাই। আর যখন সে ঘুরবে তখন সে ঘূর্ণনশীল, অর্থাৎ কালে তখন দিক আছে। কালে তখন একটা দিক আছে। কোন দিক? সেটা এদিকে হতে পারে, সেটা ঘড়ি কাঁটার দিকে হতে পারে, সেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হতে পারে, তাই না? তো এটা হচ্ছে আমাদের কাল। তো আমার একটা বিষয়, আমি বুঝতে পারছি না ভাই গেছে আছে কিনা, আমি শুনতে পাচ্ছি না। আসছি আমি, আমার নেট ডিস্টার্ব করছিল। আচ্ছা, দেখি আমরা তাহলে, হ্যাঁ এবার শোনা আমি যাচ্ছে ভাবছি আমাকে? আমারই নেট প্রবলেম। না, আমার নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আবার দেখি। তো আমার দেখো একটা জিনিস যে এখানে আসলে কি হচ্ছে বলতো, স্রোত একটা দিক বরাবর ধাক্কা দিচ্ছে। আবার সেভাবে এখানে কি বলছে বলতো, যে স্রোতের বিভিন্ন দিক বরাবর বিভিন্ন রকম ভ্যালু প্রদর্শন করতেছে। তার মানে বিফোর কার্ল ইটস আ ভেক্টর ফিল্ড, তাই না? বিফোর কার্ল ইটস আ ভেক্টর ফিল্ড, তাই না? আর কার্ল হওয়ার পরে কি হচ্ছে, তার একটা দিক আছে। তো কার্লের পরে কি হচ্ছে, এটা ভেক্টর ফিল্ড হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে ডিফারেন্সটা, যে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সের সাথে। যে গ্রেডিয়েন্টে কি ছিল, স্কেলার ফাংশন ছিল, ভেক্টর হয়ে গেল। ডাইভারজেন্সে কি ছিল, ভেক্টর ছিল, স্কেলার হয়ে গেল। বাট কার্লে ভেক্টর ছিল, ভেক্টরই আছে, ঠিক আছে। অর্থাৎ হওয়ার আগেও দিক আছে, হওয়ার পরেও দিক আছে। কেননা কার্লই হচ্ছে একটা দিক। কার দিক? ঘূর্ণনের দিক, সে ঘূর্ণন প্রবণতার দিক, ঠিক আছে। হ্যাঁ, সন্দীপ ভাই কিছু বলবা ভাইয়া? ভাইয়া আমি নালারটা বলছিলাম, কিন্তু যখন ভাইয়া আপনি এটা বলছিলেন সমুদ্রটা, তখন নেট প্রবলেম ছিল। সমুদ্রের দিকটা একটু সমুদ্রের বিষয়টা হচ্ছে কি, যখন সমুদ্রের মধ্যে কি হয় যে বিভিন্ন দিক বরাবর বিভিন্ন রকমের বেগ থাকে। যেমন তোমার উপরের দিকে ঢেউয়ের বেগটা বেশি থাকে, আর যত নিচে যাবা তত তোমার ঢেউয়ের বেগটা কমতে থাকবে। তো তুমি মনে করো যে সমুদ্রের জায়গায় যদি একটা কাঠি রাখো, তাহলে কি হবে বলতো, যেহেতু তোমার কাঠিটা এই বরাবর বেশি বেশি ধাক্কা ফিল করবে আর এই বরাবর কম ধাক্কা ফিল করবে, তার মানে কি হবে, সে ঘুরে যাবে। এখানে যেমন সে সরে গেছিল, বাট এখানে কি হবে, সে সরবে আবার ঘুরবেও। তো যেহেতু ঘুরতেছে, তার মানে এর ঘূর্ণন প্রবণতা আছে, তার মানে সে ঘূর্ণনশীল, অর্থাৎ তার কাল আছে। তার কালটা কোন দিকে, এখান থেকে তা বোঝা যাচ্ছে তার কালটা ঘড়ির কাঁটার দিকে, তাই না? ঘড়ির কাঁটার দিকে। এটাই বলছি, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এবার তাহলে আসি। তাহলে কাল দুই ধরনের, নাম্বার ওয়ান ঘূর্ণনশীল, নাম্বার ওয়ান অঘূর্ণনশীল, ঠিক আছে। এখন আসি যে তাহলে আসলে তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবার যদি আমরা বলি যে আসলে কার্লের দিকটা কিরকম হয়, সেটা যদি আমরা একটু বলি, বিবেচনা করতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখো। ধরলাম যে এখানে একটা আমি নদী আঁকলাম, লাগে একটা বেকাতরা নদী আঁকলাম। সাপোজ ধরো যে এই একটা নদী আঁকলাম, ঠিক আছে। মনে করো এই একটা নদী আঁকলাম, হ্যাঁ। এখন তুমি যদি এই বরাবর আসো, এই বরাবর,
এই বরাবর যখন স্রোত যাবে এই বরাবর, তখন তুমি একটু চিন্তা করে দেখো, তুমি তোমার বাম হাতটা একটু ধরো, বাম হাতটা দেখো তো, বাম হাতটা বরাবর তুমি যদি এখানে তুমি যদি তোমার বাম হাতটা ধরো, ঠিক আছে, আমি যদি একটু আঙ্গুল গুলো এঁকে দিই তোমার, তাহলে এই বরাবর তোমার বুড়ো আঙ্গুলটা হবে, এই বরাবর তোমার বুড়ো আঙ্গুলটা হবে, তাই না? অর্থাৎ তোমার বাইরের দিকে, তাই না, বাইরের দিকে। অর্থাৎ যেটা বলবো আমি সেটা হচ্ছে তোমার হচ্ছে মানে এটা আসলে মেজার করাটা খুবই টাফ। আচ্ছা, এটা কোনো বাম হাত দিয়ে হয় না, এটা তোমার, সরি আমি একটু ভুল বলছি, এটা তোমার ডান হাত দিয়ে হয়, ডান হাত। তুমি মেবি একজন নাম শুনছো, ম্যাক্সওয়েল মেবি একটা নাম শুনছো। ম্যাক্সওয়েলের তোমার হচ্ছে একটা নিয়ম আছে, নাম হচ্ছে তোমার ডান হাতি স্ক্রু নিয়ম, ঠিক আছে? আমি যদি একটু সার্চ করে দেখাই তোমাকে, এই যে রাইট হ্যান্ড স্ক্রু রুল, ঠিক আছে, এই দেখো, এই হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। তো রাইট হ্যান্ড স্ক্রু রুল আসলে তুমি যদি প্রয়োগ করো, তাহলে এখানে একটু খেয়াল করে দেখি আমরা এই ফিগারটা, আমি একটু যদি ইমেজে যাই, তাহলে এখানে একটা ফিগার আছে, একটা ফিগারটা যদি বের করে দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করে দেখো এই ফিগারটা, দেখো তো, যখন তোমার হচ্ছে এই যে তুমি যদি স্ক্রুটার দিকে একটু তাকাও, স্ক্রুটা তুমি যখন ডান হাত বরাবর তুমি যখন ঘোরাবা ডান দিকে, তখন তোমার এটা নিচের দিকে যাবে, আর তুমি যখন বাম দিক বরাবর ঘোরাবা তখন এটা উপরের দিকে যাবে, ঠিক আছে? সেম ভাবে এখানে তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যদি তোমার ডান হাতটা এই বরাবর রাখো, অর্থাৎ ডান হাতটাকে তুমি যদি এই বরাবর রাখো, তাহলে তোমার বুড়ো আঙ্গুলটা আসলে এদিকে প্রবেশ করবে, এদিকে তোমার বুড়ো আঙ্গুলটা দেখাবে, অর্থাৎ মানে বোর্ডের ভিতরের দিকে দেখাবে। তুমি যদি এটা দিয়ে চিন্তা করো, দেখো একটা তীর ধনুক, একটা তীর, ঠিক আছে, একটা তীর তুমি যদি ভাবে রাখো, তীরটা আসলে কিরকম হয়, তীরটা আসলে দেখতে অনেকটা এরকম হয়, তাই না? তীরটা দেখতে অনেকটা এরকম হয়। অর্থাৎ যদি যদি তুমি একটা তীর মারো, তাহলে তীরটা তোমার বোর্ডের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ তীরের যে বাইরের অংশটা, এই বাইরের অংশটুকু প্রবেশ, এই যে এই অংশটুকু তোমার দেখা যাবে, ঠিক আছে? অর্থাৎ তো একটা ক্রস দেখা যাবে, একটা ক্রস দেখা যাবে, ঠিক আছে? আর এই পজিশনে তুমি যদি আবার ডান হাত রাখো তোমার, তাহলে দেখবা যে এবার যেটা হবে সেটা তোমার হচ্ছে, এই যে ডান হাতটা তুমি যদি রাখো, তাহলে তোমার এটা এবার বাইরের দিকে প্রবেশ করবে, বাইরের দিকে তোমার নির্দেশ করবে, ঠিক আছে, বাইরের দিকে। অর্থাৎ এবার তুমি যদি তীর চিন্তা করো, তাহলে তোমার তীরটা এবার বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে, তার মানে তুমি এটা জাস্ট একটা ডট দেখবা, ডট, ঠিক আছে? এই তীরের যে একদম যে মানে মাথাটা, সেই মাথাটা দেখবা ডট, অর্থাৎ তীরটা এখানে ঢুকতেছে, এখানে তীরটা বের হয়ে আসতেছে, অর্থাৎ এটা তোমার এই বরাবর ফ্লো করতেছে, এবার এটা এই বরাবর ফ্লো করতেছে, অর্থাৎ দিক কিন্তু একটা ঘড়ি কাটার দিকে, একটা তোমার ঘড়ি কাটার বিপরীত দিকে, ঠিক আছে? এই অর্থাৎ আমি যদি একটু কালাতে দেখাই, অর্থাৎ এটা তোমার হচ্ছে ঘড়ি কাটার দিকে, আর এটা তোমার হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে, ঠিক আছে? একটু ডিফারেন্ট, তাই না? একটু ডিফারেন্ট এটা। সো ঘড়ি কাটার বিপরীত দিকে হলে ডট গুণ, ঘড়ি কাটার দিকে হলে ক্রস গুণ, এটা ম্যাক্সওয়েলের অনুযায়ী। তো এটা তোমাদের কেন দেখালাম, কারণটা হচ্ছে যে তোমাদের আসতে পারে না যে আসলে কালটা কোন দিকে হবে, তোমাদের তাৎপর্য ব্যাখ্যা করতে বলতে পারে, তো তখন তুমি এরকম তাৎপর্য ব্যাখ্যা করে দিবা যে আমি যদি ডান হাত ধরি, ডান হাত ধরলে এখানে আমাদের এটা ওদিকে নির্দেশ করতেছে, আর এখানে নির্দেশ করতেছে আমাদের বাইরের দিকে। তো যেহেতু বাইরের দিকে, তার মানে একটা ডট, এখানে একটা ক্রস মানে এখানে দিক বোঝাচ্ছে, মানে এটা তোমার ভিতরে ঢুকতেছে, এটা তোমার বাইরে বেরোচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ক্রস ডট মানে কিন্তু ডট গুণ ক্রস গুণ না, ডট আর ক্রস বলতে এখানে দিক বোঝাচ্ছে, একটা ভিতরের দিকে, অর্থাৎ ভিতরের দিক ভিতরে বুঝাইলে ক্রস দেখাবা, আর বাইরে বুঝাইলে ডট দেখাবা, ঠিক আছে? মানে বাহিরে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। তো এটা তোমার ঘড়ি কাঁটার দিকে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? সো আমাদের মোটামুটি এরকম ছিল আর কি কালের দিকগুলা। এখন আমরা কাল বুঝলাম, এবার আমরা আসি কালের ম্যাথ কিভাবে করব। তো আমার কালের ম্যাথ নিয়ে আসো। আচ্ছা, এখানে কালের অনেকগুলো ম্যাথই আছে, তো আমি একটা ম্যাথ যদি নেই এখান থেকে, কালের অনেকগুলো ম্যাথ আমি দেখছিলাম একটু আগে, হ্যাঁ, এই তো দেখো, এই যে দেখো, এটা যে a is equal to 4xyz i plus 2x2yz minus x2y2 zk, ঠিক আছে? আমি এটা লিখে ফেলি, এটা, তাহলে a is equal to কি দেওয়া আছে, 4, আচ্ছা আমি একটু দেখে নিই আবার, 4xyz 2x2y, ওকে, 4xyz i plus 2x2yz z plus 2x2y, আচ্ছা তাহলে মাইনাস x2y2 z, এখানে এটা নাই, তো এবার হচ্ছে আমাকে এখন কি বের করতে বলছে, তোমার হচ্ছে দেখো ওই যে নেবুলা ক্রস আর, তো আমরা বুঝতে পারছো তোমাকে এখানে কার বের করতে বলছে, ঠিক আছে? তোমাকে এখানে
কার্ল বের করতে বলছে, কার্ল। তাহলে নেবলা ক্রস, আমি যদি বলি তোমাকে যদি বাংলা ভাষা লিখে যদি এখানে তুমি এই ভেক্টর রাশিটার কার্ল বের করো, তাহলে এখানে লিখতা যে কার্ল অফ এ ইজ ইকুয়াল টু নেবলা ক্রস, আচ্ছা আমি এখানে এ দিছি বাট এখানে আসলে মেবি আর দেওয়া ছিল, তাই না? এখানে মেবি আর দেওয়া ছিল না, এখানে তো এই দেওয়া ছিল, তাহলে এখানে আবার এটা মানে ওদের মানে সব মানে উল্টা পাল্টা হয়ে গেছে এখানে, বুঝতে পারছো? এখানে এটা আর হবে মেবি, যাই হোক এটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখে ফেলি এখানে যে কি করবো। আমরা এখানে আমরা সবার আগে লিখে ফেলি এখানে যে কি লিখবো, যে এই যে নেবলা, এই নেবলার ভ্যালুটা কি, যে মানে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, ঠিক আছে? দেন ক্রস অফ 4xyj i প্লাস 2x স্কোয়ার ওয়াই জে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে কে। আর আমরা সবাই জানি যে ক্রস গুণ করলে কি হয়, এটা একটা নির্ণায়কের পদ্ধতি চলে যায়, তাই না? নির্ণায়ক। সো আমরা আগে আই জে কে এর দিক লিখে ফেললাম, এরপর আমরা দেখি এখানে এই বরাবর কি আছে, দেখো তো এই বরাবর আছে আমাদের ডেল বাই ডেল এক্স, এ বরাবর আছে আমাদের ডেল বাই ডেল ওয়াই, এ বরাবর আছে আমাদের ডেল বাই ডেল জেড, এখানে কি আছে 4xyz, এখানে আছে আমাদের প্লাস 2x স্কোয়ার ওয়াই, এখানে আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে, তাই না? এবার আসে আমরা ক্রস গুণ করি, তাহলে ফার্স্ট আমরা আই নিচ্ছি, আই নিলে কি হবে, এটা এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, ঠিক আছে? তাহলে আমরা একটু থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে ডেল বাই ডেল ওয়াই অফ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে, দেন সূত্রের মাইনাস, যেহেতু এটা বাদ তার মানে এখন এইটা ইন্টু এটা, ঠিক আছে? এইটা ইন্টু এটা, তাহলে ডেল বাই ডেল জে দেন 2x স্কোয়ার ওয়াই, বাস আই শেষ। এবার আসে মাইনাস জে, যেহেতু আসলে ক্রস গুণ আসলে এটা একটু বড়ই হয় ক্রস গুণে, তো ক্রস গুণ নিলে এটা এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, ঠিক আছে? তাহলে ডেল বাই ডেল এক্স অফ কি করবো বলতো, কি করবো আমরা এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে নিব, দেন সূত্রের মাইনাস, এরপরে ডেল বাই ডেল জেড এটা, তাহলে ডেল বাই ডেল জেড অফ 4xyz, বাস। এবার আমরা আসি প্লাস কে, তাহলে এটা এটা বাদ, তাহলে এইটার সাথে এটা ইন্টু এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তাহলে কি করব এখানে, যে ডেল বাই ডেল এক্স 2x স্কোয়ার ওয়াই মাইনাস ডেল বাই ডেল ওয়াই অফ 4xyz, বাস আমাদের ক্রস গুণ করা শেষ। এবার আমরা জাস্ট এবার নরমাল ডিফারেন্সিয়েশন করব, নরমাল ডিফারেন্সিয়েশন। দেখো খেয়াল করে কি হচ্ছে এখানে, দেখো এখানে কি আছে, এখানে তোমার হচ্ছে এখানে তোমার ওয়াই আছে, তাই না? ওখানে ওয়াই এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করবো এই রাশিটার, তাহলে এখানে এক্স স্কোয়ার আর জেড কি হবে, অবভিয়াসলি ধ্রুবক হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার জে এবং 2 ওয়াই স্কোয়ার কে করলে কি হবে, 2y হবে, তাই না? ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2y হবে, তাহলে 2y দেন মাইনাস, দেখো এবার জেড আছে, তাই না? জেড, এখানে কি কোনো জেড আছে, এখানে কোনো জেড নাই, এখানে তাহলে পুরোটাই ধ্রুবক, তো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা অবভিয়াসলি 0 হয়ে যায়, তাহলে মাইনাস জেড। এবার আসি এখানে খেয়াল করে দেখো, এখানে আমি এক্স এর সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে, তার মানে ওয়াই স্কোয়ার জেড কি হবে আমার ধ্রুবক হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার জেড আমার ধ্রুবক হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, তাহলে এই যে 2x দেন মাইনাস, এবার দেখো জেড এর সাপেক্ষে করতেছে, জেড এর সাপেক্ষে, তো জেড এর সাপেক্ষে করলে কি হবে বলতো, 4xy কি হবে, 4xy হয়ে যাবে এটা আমাদের ধ্রুবক, তাহলে জেড কি হবে, জেড কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 দেন প্লাস কে। এবার আবার আসি যে ডেল এক্স, তাই না? এখানে আবার সেম ভাবে দেখি আমরা যে 2x স্কয়ার y আসে, তার মানে 2y কি হবে এবার ধ্রুবক হবে, 2y ধ্রুবক হবে, এবং x স্কয়ার কে করলে কি হবে, x স্কয়ার করলে হবে তোমার 2x দেন সূত্রের মাইনাস। এরপর আবার দেখতেছি এখানে যে ডেল বাই ডেল ওয়াই, এখানে দেখো y এর সাপেক্ষে করতেছি, সো এখানে 4xz কি হয়ে যাবে, 4xz এখানে ধ্রুবক হয়ে যাবে, তাহলে y কে করলে কি হবে, y কে করলে তোমার হবে হচ্ছে এখানে 1, সো এখানে একটা 1 দিয়ে দিলাম, বাস। এবার আমরা কি পাচ্ছি আমরা দেখে নেই, যে মাইনাস 2x স্কয়ার ওয়াই জে আই দেন হচ্ছে এখানে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস আছে, তাহলে এখানে আমি এটা মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিলাম, তাহলে এখানে কি পাচ্ছি আমি, যে এখানে পাচ্ছি আমি হচ্ছে তোমার 2x y স্কয়ার জে প্লাস 4xy জে দেন প্লাস এখানে কি পাচ্ছি আমরা, যে 4xy
4xy মাইনাস 4xz কে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কার্ল বের করা শেষ। এটাই আমাদের কার্ল, এটাই আমাদের কার্ল। দেখো এটা একটা ভেক্টর রাশি, তাই না? দেখো এটা একটা ভেক্টর রাশি, আই জে কে আসছে, মানে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তুমি চাইলে এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, তো এটা ওটা সহজ হয়ে গেল। তো এবার তুমি চাইলে এখানে ভ্যালুগুলো বসাই দিতে পারো। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দিয়ে আসো, ঠিক আছে? একটা ভ্যালুগুলো আমরা ক্লিন করে ফেলি এখন উপরে। তো দেখো আমরা ভ্যালুগুলো বসাই। তাহলে মাইনাস 2, এখানে এক্স স্কোয়ার জায়গায় কি বসাবো? 2 বসাবো, তাই না? তাহলে মাইনাস এখানে কি বসাচ্ছি? 2 স্কোয়ার, দেন ওয়াই হচ্ছে তোমার -2, দেন জে হচ্ছে তোমার -1, ঠিক আছে? আই প্লাস 2x, তাহলে 2 ইন্টু 2 ওয়াই স্কোয়ার, তাহলে -2 হোল স্কোয়ার, দেন জে তাহলে -1। অনেক বড় ক্যালকুলেশন, তাই না? বড় ক্যালকুলেশন। তাহলে 4 ইন্টু 2 ইন্টু এখানে ওয়াই আসতে মানে -2 আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কি ছিল? 2 -2 -1 ছিল। এবার আসি, তাহলে এখানে আমাদের 4xy বের করা শেষ। আবার এটাকে আমরা আটকাই দিলাম, তাহলে এটা জে হয়ে গেল। দেন এটা আমাদের হচ্ছে 4xy, আবার 4xy, তার মানে 4 ইন্টু 2 ইন্টু -2। আচ্ছা, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আবারও। দেন মাইনাস অফ 4xz, তাহলে 4 হচ্ছে এখানে x, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 এবং z এর ভ্যালু হচ্ছে -1। বাস, ভ্যালু বসানো শেষ। এবার আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করে ফেলি। তাহলে এখানে কি পাচ্ছিলাম আমরা? দেখো যে এখানে তোমার হচ্ছে 4, তাহলে এটা তোমার 4 দুগুণে 8, দেন তোমার 8 দুগুণে 16, দেন তোমার শুধু 16 থাকতেছে, তাই না? 16 থাকতেছে, 16। এখন দেখি এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -16 আই প্লাস। এবার দেখি এখানে খেয়াল করে তোমার কি হচ্ছে এখানে, যে 2 দুগুণে 4, এখানে তোমার হচ্ছে 4, তাহলে 4 4 16, এবং এখানে তোমার দেখো মাইনাস আছে, তাই না? সো -16 প্লাস কি পাচ্ছি আমরা, যে এখানে দেখো 2 দুগুণে 4, তাহলে -4 ইন্টু -4, তাহলে -16, এখানে পাচ্ছি হচ্ছে -32। আমি জানি না আমার ঠিক হচ্ছে কিনা, ক্যালকুলেশন ভুল হতে পারে। এবার দেখি আমরা এখানে দেখো 2 দুগুণে 4, 4 4 16, তাহলে এখানে 16 পাচ্ছি। দেন হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +8, তাহলে 16 + 8, তাহলে 24 এটা, ঠিক আছে? মিলাই দেখি। -69 প্লাস 32j প্লাস 8k, একটু তাহলে মনে হচ্ছে না ভুল হয়েছে আমাদের? এটা ঠিক আছে, -69 -32j হয়েছে, তাহলে এখানে +24k হবে। আচ্ছা, ভুলটা কোথায় হলো তাহলে ভাইয়া? ভাইয়া পুরা কেউ কিছু ধরতে পারলে আমাকে জানাও। এটা ছিল আমাদের 4xy। আচ্ছা, আমাদের এটা ঠিক আছে কিনা দেখে নি। ঠিক আছে, 4xy - 4xz, ঠিক আছে? তো 4xy - 4xz, তারা দেখে এখানে বসাচ্ছি কিনা ঠিক মতো। 4 ইন্টু 2, আচ্ছা আবার দেখে নি। -4 ইন্টু 2 ইন্টু -2, দেন -4 ইন্টু 2 ইন্টু -1, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, তাহলে +8, এখানে কি হচ্ছে? এটা 16। ও আচ্ছা, বুঝতে পারছি, এটা -16, -16, দেন এটা +8, তাহলে -8। আহা, এটাই ভুলটা হয়েছে, এটা -8 হবে। সো এটা -8 কে, তাহলে এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে 16i প্লাস 32j প্লাস 8k। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার সুন্দর মতো মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের কার্ল বের করার পদ্ধতি। আশা করি তোমাদের এই কার্ল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই দিই ডাইভারজেন্সে। সেটা হচ্ছে, দেখো খেয়াল করে, ডাইভারজেন্স তোমাকে যদি বলে লাইক একটা ভেক্টর দেওয়া ছিল আমাদের, যেটা আগে হয়েছিল কি অ্যান্সার আসছিল আমাদের 218 আসছিল, তাই না? -218 আসছিল, তাই না? এখন -218 মানে কি? -218 মানে হচ্ছে এটা একটা নেগেটিভ ডাইভারজেন্স, তাই না? নেগেটিভ ডাইভারজেন্স না, এটা নেগেটিভ ডাইভারজেন্স। সো এটা মানে কি? এটা তোমার হচ্ছে কনভারজেন্স। তোমাকে বলতে পারে কোশ্চেনের মধ্যে যে প্রমাণ করো যে এ ভেক্টরটি একটি নেগেটিভ ডাইভারজেন্স, বা এ ভেক্টরটি মানে জড়ো হচ্ছে, বা বলতে পারে এই ভেক্টরটি একটা কনভারজেন্স। তোমাকে অনেকভাবে কোশ্চেন করতে পারে, প্রমাণ করতে বলতে পারে। তখন তুমি এরকম বের করে, যদি তোমার ঋণাত্মক আসে তুমি বলবা এটা একটা নেগেটিভ ডাইভারজেন্স। যদি তোমার একটা +280 আসতো, তা কি বলতা? এটা তোমার হচ্ছে
পজিটিভ ডাইভারজেন্স, ঠিক আছে, পজিটিভ ডাইভারজেন্স বলতে, বা ছড়িয়ে যাচ্ছে, বা বলতে কি ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি এমন আসে 0, তখন কি হবে কেউ বলো তো দেখি, তখন কি হবে? সলিনয়েডাল। সলিনয়েডাল। সলিনয়েডাল, রাইট, সলিনয়েডাল, ঠিক আছে। এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে। অর্থাৎ যদি আমাদের নেবলা ডট এ করার পরে যদি আমাদের ভ্যালু 0 আসে, তখন এটা সলিনয়েডাল হয়ে যাবে, ঠিক আছে। ডট গুণ করার পর যদি ভ্যালু 0 আসে, তাহলে এটা সলিনয়েডাল হয়ে যাবে। আর কার্লের বেলায় কি হবে? কার্লের বেলায় যদি এমন হয় যে তুমি এটার সাথে একটা ক্রস গুণ করলা, দেন যদি তোমার হচ্ছে এটা পজিটিভ আসে, পজিটিভ আসা মানে কি, এটা তোমার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ এটা তোমার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমার ডট গুণ, এটা বের হয়ে যাচ্ছে, ডট। আর যদি তোমার যদি হচ্ছে নেগেটিভ আসে, তার মানে এটা তোমার হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ক্রস হয়ে যাচ্ছে, এটা ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি এটা গুণ করলে যদি এটা 0 আসে, তাহলে কি হবে? এটা বলো তো দেখি কি হবে? অঘূর্ণনশীল। রাইট, অঘূর্ণনশীল, ঠিক আছে। এটা তোমাদের হয়ে যাবে হচ্ছে অঘূর্ণনশীল। তো তোমাদের এরকম কোশ্চেন আসে, তোমাদের ইন্টারমিডিয়েট আসবে, এইচএসসি পরীক্ষায় আসবে, তোমাদের এত কঠিন জীবনে কিছু দিবে না, তোমাদের কোশ্চেন করবে, দেখাও যে এটা একটা সলিনয়েডাল, অথবা দেখাও যে এটা একটি অঘূর্ণনশীল রাশি বা ঘূর্ণনশীল। লাইক তোমাদের এখনই দেখাই ফেলি, দেখো একটু যদি তোমরা একটু চোখ কান খোলা রাখো, তাহলে তোমরা এরকম কোশ্চেন অনেক পাবা। চোখ কান খোলা রাখলে তোমার এরকম কোশ্চেন অনেক পাবা এখানে, ঠিক আছে। আমি যদি একটু রিভাইন্ড একটু দেখি এখানে আছে কিনা, দেখি একটু দেখাই দিই। দেখো, দেখো পেয়ে গেছি 117 নম্বর কোশ্চেনটা। দেখো যে বি এর কোন মানের জন্য ভি একটা ভেক্টর দেওয়া আছে, যে প্রমাণ করতে হবে যে এটা কি সলিনয়েডাল হবে কিনা, ঠিক আছে। তো দেখো এই সলিনয়েডাল সত্য কি, যে নেবলা ডট এ ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে দেখো ওরা ডট গুণ করার পরে এই যে দেখো রাশি পাইছে কি, দেখো তো, মানে ওরা এখানে ধরে নিয়েছে কি বলতো, যে ধরে নিয়েছে যে এটা সলিনয়েডাল, ঠিক আছে। তো সলিনয়েডাল ধরে নেওয়ার পরে ওরা এখান থেকে এই যে বি এর ভ্যালু বের করছে। এখানে দেখো, এখানে বি এর কোনো ভ্যালু ছিল না, সো এখান থেকে এই যে এখান থেকে বি এর ভ্যালুটা বের করছে। এটা আমাদের মেইন কোশ্চেন ছিল না, বাট মানে এরকম তোমাদের কোশ্চেন আসবে যে এটা একটা মানে ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। আচ্ছা আমি মনে পাইছি, এই যে এফ ভেক্টরটি একটি বল ক্ষেত্র প্রকাশ করলে প্রমাণ করা যায় বল ক্ষেত্রটি সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল হবে। অর্থাৎ অঘূর্ণনশীলের আরেকটা ওয়ার্ড আছে, নাম হচ্ছে তোমার সংরক্ষণশীল। যদি ঘূর্ণনশীল হয় তাহলে সেটা তোমার হবে হচ্ছে অসংরক্ষণশীল, তাই না? তোমাকে এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো? অবভিয়াসলি নেবলার সাথে আমি ক্রস গুণ করবো। তো অ্যান্সার কি পাইছি দেখি তো আমরা এখানে, এই যে অ্যান্সার পাইছি এখানে, দেখো 0 পাইছি, দেখো এই দেখো 0 - 0, দেখো যে -3z² + 3z² তাহলে 0 হয়ে গেল, এখানেও 0 হয়ে গেল। তার মানে এটা একটা 0 ভেক্টর, ঠিক আছে। 0, এখানে 0 পাচ্ছি আমরা, সো বলতে পারি এটা তোমার হচ্ছে অঘূর্ণনশীল। ক্লিয়ার? আবার সেম ভাবে এখানে দেখো তো কি পাচ্ছি আমরা, এই যে এখানে আরেকটা ভেক্টর আছে দিয়ে দিছে, এখানে আমরা কি পাচ্ছি ক্রস গুণ করার পরে, এখানে আমরা পাচ্ছি তোমার হচ্ছে এটা একটা 0 রাশি। সো আমি এখানে বলতে পারি এটা তোমার হচ্ছে অঘূর্ণনশীল, ঠিক আছে। দেখো এটাও কিন্তু অঘূর্ণনশীল। তো এটা ছিল মোটামুটি হচ্ছে আমাদের একটা বলতে পারো যে ধারণা, ঠিক আছে, আমাদের কার্ল ডাইভারজেন্সের ধারণা। এখানে আসলে অনেক কিছু ভুল থাকতে পারে, ঠিক আছে। এই দেখো, এই যেখানে দিছে তোমার এই যে এই ভেক্টরটি একটি সলিনয়েডাল, তোমাকে বের করতে বলছে। সো দেখো এই যে নেবলার সাথে তুমি যদি এ গুণ করো, তাহলে তোমার এটা যদি 0 আসে, দেখো এখানে কিন্তু 0 আসছে, ঠিক আছে। কারণ কেন 0 আসছে দেখো, খেয়াল করে একটু তোমাদের জুম করে দেখায় একটু, দেখো খেয়াল করে, এখানে দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আছে কি ওয়াই আর জেড, সো এটা তোমার 0। সেম ভাবে এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আছে তোমার এক্স জেড, সো এটাও 0। দেন মাইনাস, দেন তোমার দেখো এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আছে এখানে এক্স ওয়াই, সো এটাও তোমার 0। সো এটা সলিনয়েডাল। বুঝতে পারছো সবাই? তো তোমাদের কোয়েশ্চেন কিন্তু আসলে এরকমই আসবে, হ্যাঁ, তোমাদের এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে পরীক্ষার মধ্যে। তো তোমরা মোটামুটি আসলে ডাইভারজেন্স কার্ল নিয়ে আসলে বেশি কোনো কথা বলার মতো নাই আমার। স্টিল যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, এখানকার প্রতিটা চ্যাপ্টার, এখানে যতগুলো ম্যাথ আছে তোমরা সবগুলো ম্যাথ করবা। তোমাদের পরীক্ষা আমি এখান থেকে ম্যাথ দিব, ঠিক আছে। আমি এর বাইরে কোনো ম্যাথ দিব না, হয়তো বা কিছু ঘুরে যেতে পারি, বাট এখান থেকে এই টাইপের মধ্যে ম্যাথ দিব আমি। তো তোমরা ম্যাথগুলো করবা, তোমাদের আমি পরীক্ষা নিব তখন তোমরা অবশ্যই চেষ্টা করবা যে এখানকার প্রতিটা ম্যাথ করে, দেন যদি কোনো প্রবলেম থাকে দেন আমাকে দেখাবা। আমি তোমাদের দরকার হলে আরেকটা এক্সট্রা ক্লাস নিব, দেন তোমাদের ওখানে বুঝাই দিব আসলে জিনিসগুলো কি, ঠিক আছে। হ্যাঁ, কোয়েশ্চেন নিব এবার। সবার আগে বলো প্রীতম ভাইয়া। ভাইয়া বইতে এই কার্লের ভৌত তাৎপর্য লেখা আছে কোন ভেক্টর ক্ষেত্রে কার্লের নতি মাত্রা গ্রেডিয়েন্ট 0,
ন্যাবলা ডট ন্যাবলা ক্রস ভি, এটা 0, এটা কি বোঝাচ্ছে? সেটা আমির হোসেন হইতে এই যেটা এখানে তো লেখা নাই, এখানে তো আমির হাসান স্যারের বই হওয়ার কথা। এই যে কোন ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে, কোন ভেক্টরকে কতবার ঘুরলে কাজ নির্দেশ করে? 5 নাম্বারটা ভাইয়া। 5 নাম্বারটা না? কোন দৃঢ় বস্তু ভি রৈখিক বেগে, আচ্ছা 5 নাম্বারটা, সরি। কোন ভেক্টরের কার্ল এর নতিমাত্রা 0। ভাইয়া কার্ল কি জানো, মানে নতিমাত্রা কি জানো? কার্ল নতিমাত্রা অর্থ কি দেখো, নতিমাত্রা, ঠিক আছে, এটা ইংরেজি হচ্ছে গ্রেডিয়েন্ট। সো কার্ল কে বলতো? কার্ল হচ্ছে তোমার এটা, তাই না? এটা তোমার কার্ল, ঠিক আছে। এখন তুমি যদি এই কার্লের গ্রেডিয়েন্ট বের করো, যদি তুমি এটা গ্রেডিয়েন্ট বের করো তাহলে কি হবে? ডেল, আবার তুমি ডট গুণ করবে এটার সাথে, তাই না? সো তুমি ফার্স্টে কার্ল বের করতেছো, দেন তুমি আবার ডট গুণ করতেছো, ঠিক আছে। এইটা করলে তোমাদের অবভিয়াসলি 0 আসবে এখানে, ঠিক আছে। দেখো এই যে কই গেল 5 নাম্বারটা, এই যে কোন ভেক্টরের কার্লের নতিমাত্রা 0, ঠিক আছে। যে কোনো ভেক্টরে তুমি যদি কার্লের গ্রেডিয়েন্ট বের করো, কার্লটাকে তুমি যদি আবার গ্রেডিয়েন্ট আকারে বের করো, দেখবা এটা অবভিয়াসলি 0 আসবে। তুমি এটা ট্রাই করে দেখো বাসায়, হ্যাঁ। আমি বললাম তোমাকে 0 আসবে, বুঝতে পারছো? তো 0 আসলে তোমার এটা অবভিয়াসলি কি হবে বলতো? এটা তোমার হচ্ছে এটা মানে এটা হচ্ছে একটা কার্লের একটা মানে ভৌত তাৎপর্য, ঠিক আছে। এটা হচ্ছে ওর একটা সিগনিফিকেন্স, এটা হচ্ছে ওর একটা ধর্ম, যে ওর গ্রেডিয়েন্ট অলওয়েজ 0 হয়, এটা কার্লের ধর্ম, ঠিক আছে। বুঝতে পারছো এবার? জি ভাইয়া। ভাইয়া আর একটা প্রশ্ন আছে, জি ডাইভারজেন্সের বলো। ভৌত তাৎপর্য। এখানে তরল পদার্থের আয়তন বৃদ্ধি, ঘনত্বের হ্রাস, এই হ্যাঁ পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ হ্যাঁ এই ঘনত্বর বিষয় আর আয়তনের বিষয়টা বুঝিনি। এই যে আমার এখানে একটু ক্লিয়ার ভাবে দেওয়া আছে, এই যে দেখো ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য, ঠিক আছে। ডাইভারজেন্স একটি স্কেলার ক্ষেত্র, অবভিয়াসলি আমরা জানি ডাইভারজেন্স ভেক্টর থেকে স্কেলার হয়ে যায়। ডাইভারজেন্স দ্বারা একক আয়তনে কোন দিক রাশির মোট কতটুকু ফ্লাক্স কোন বিন্দু অভিমুখী বা অপসারিত হচ্ছে তা প্রকাশ করে। এখানে আমি তোমাকে কিন্তু খুব সহজ ভাষায় বুঝাইছি, ঠিক আছে। বই ভাষা কিন্তু এত সহজ না, বই ভাষা কিন্তু একটু কঠিন। যখন একটা ডাইভারজেন্স যখন পজিটিভ হয় তখন মানে কি দেখো তো, তার মানে দেখো এটা ছড়িয়ে পড়তেছে না, দেখো তো, তোমার দেখো এই দেখো এটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ কি হচ্ছে? আয়তন বৃদ্ধি পাচ্ছে। আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি? আয়তন বৃদ্ধি পাওয়া মানে তোমার হচ্ছে কি, ঘনত্ব হ্রাস পাচ্ছে। একটা জিনিসের আয়তন বড় হয়ে গেছে, তার মানে কি ঘনত্ব কমে গেছে। আর দেখো যখন মান ঋণাত্মক তখন মানে কি, এই দেখো নেগেটিভ ডাইভারজেন্স, তার মানে দেখো এই সবগুলো রাশি কি ঢুকতেছে সব দিকে, দেখছো? সব হচ্ছে এই বলটার মধ্যে সব ঢুকতেছে, দেখছো? ঢোকা মানে কি, তার মানে আয়তন কমতেছে। আয়তন কমতেছে মানে কি, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে সে ঘন হচ্ছে, আর ঘন হচ্ছে। সো তরল পদার্থের কি ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ক্লিয়ার। আর যখন মান 0 তখন তো সে সলিনয়েডাল, তখন আর কি ঘনত্ব হোক আর তোমার নেগেটিভ পজিটিভ সেটা তো কোনো যায় আসে না। সো তখন আগত নির্গত ফ্লাক্স সমান, বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তোমাদের আমি এখানে সবকিছু দিয়েছি, দেখো এখানে আমার এমন কোনো কিছু নাই যেটা তোমাদের এখানে নাই। এই এখানে সব তাৎপর্য লেখা আছে, দেখো তুমি সব তাৎপর্যগুলো মুখস্থ করে ফেলবা। এখানে যে এই যে এই পৃষ্ঠা যে তাৎপর্যগুলো দেওয়া আছে, তো 29 নম্বর পৃষ্ঠা যেগুলো দেওয়া আছে, তুমি এগুলো সব মুখস্থ করে ফেলবা, যে গ্রেডিয়েন্টের তাৎপর্য, ডাইভারজেন্স তাৎপর্য, কারের তাৎপর্য, ঠিক আছে, যেগুলো সব তুমি মুখস্থ করে ফেলবা। এগুলো তো মুখস্থ করে ফেললে তোমার পরীক্ষায় যে 2 নম্বর যে কোশ্চেন গুলো অনুধাবন প্রশ্ন, তো এগুলো তুমি লিখবা পয়েন্ট আকারে, তোমাকে স্যার খুশি হয়ে 2 দিয়ে দিবে, কোনো নাম্বার কাটবে না। এবং আমি তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন দিব, আমি তোমাদের সৃজনশীল কোশ্চেন দিব, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই কার্ল ডাইভারজেন্স কিন্তু থাকবে, হ্যাঁ, তাৎপর্য আমি দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে। তো তোমার এটা প্র্যাকটিস করে রাখবা, মুখস্থ করে ফেলবা একদম। আশা করি তোমাদেরকে যেভাবে বুঝেছি আজকে পরে তোমাদের ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না, তোমার যে কোশ্চেন আসুক না কেন তোমরা সব পারবা। তো আমাদের ভেক্টর ক্যালকুলাস এখানেই শেষ। সো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসে থাকার জন্য। এন্ড আমরা নেক্সট ক্লাস থেকে আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়বো, এন্ড আমাদের এই সপ্তাহে উইকে এক্সাম আছে 16 তারিখে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।